ভালোবাসা কতটা শুদ্ধ আর সম্পর্ক কতটা গভীর হতে পারে, কবিতার প্রতি প্রেম কেমন, বন্ধুত্বের কাছে স্বার্থ নিশ্চুপ অসহায়, এই নিয়ে অসম্ভব হৃদয়স্পর্শী এক সিনেমা দ্য বাটারফ্লাইস ড্রিম। প্রিয় দর্শক শ্রোতা, মিনি ফিল্ম টিভির পর্দায় আপনাকে স্বাগতম। এখন তাহলে অল্প কথায় গল্প শুনুন। জঙ্গলদক কয়লার জন্য প্রসিদ্ধ তুরস্কের একটি প্রদেশ। আইন অনুযায়ী 15 থেকে 65 বছর বয়সী সকল পুরুষকে বাধ্যতামূলক কাজ করতে হয় সেখানকার কয়লা খনিতে। এমনই একটি কয়লা খনিতে হিসাব রাখার চাকরি করে রুস্তু নামে এক যুবক। রুস্তুর একমাত্র ঘনিষ্ঠ বন্ধু মুজাফফর। মুজাফফর সরকারি অফিসের একজন টেলিগ্রাফ অপারেটর। তারা দুজনেই কাব্যপ্রেমিক। কবিতা পড়া আর লেখা তাদের নেশা। দুই বন্ধু শহরের নাম করা একটি পত্রিকায় প্রকাশের জন্য কবিতা জমা দিয়েছে। আজ খনি থেকে বের হয়ে রুস্তু মুজাফফরকে নিয়ে সোজা পোস্ট অফিস থেকে সেই পত্রিকা তুলে আনে। এরপর সব পৃষ্ঠা উল্টিয়ে পাল্টিয়ে দেখতে থাকে তারা। কিন্তু এবারও পত্রিকায় তাদের দুজনের কারো কবিতাই ছাপা হয়নি। কিন্তু তাদের সাহিত্যের প্রিয় শিক্ষকের একটি কবিতায় স্থান পেয়েছে সেখানে। তখন তারা তাদের স্যারকে অভিনন্দন জানাতে যেতে চায়। আর ঠিক এই মুহূর্তে দুই বন্ধু সুজান নামে এক সুন্দরী রমণীকে দেখে বিমোহিত হয়ে পড়ে। এরপর তারা সোজা স্যারের কাছে চলে আসে আর স্যারকে পত্রিকাটি দিয়ে বলে, স্যার, আপনার কবিতা বেরিয়েছে, আজ কিন্তু খাওয়াতে হবে। স্যার তখন মজা করে বলে, কোথায় যেতে চাও আর কি খাবে বলো, আমার কাব্যপ্রেমিক ছাত্রবৃন্দ। মুজাফফর বলে, স্যার, কাব্যসুধা পান করব। এরপর সন্ধ্যায় তারা তিনজন চলে আসে একটি রেস্টুরেন্টে। সেখানে ছাত্র শিক্ষক মিলে জম্পেশ আড্ডা দেয়। রুস্তু বলে, জানেন স্যার, আজ নদীর তীরে নৌকাতে আমরা দুই বন্ধু এক সুন্দরী ললনাকে দেখতে পেয়েছি। আমাদের দুজনেরই মেয়েটিকে বেশ ভালো লেগেছে। এবং মুজাফফর জানায়, আমরা প্রতিজ্ঞা করেছি মেয়েটিকে উদ্দেশ্য করে কবিতা লিখব, আর যার কবিতা মেয়েটির ভালো লাগবে আমাদের ভেতর থেকে সে হবে মেয়েটির জীবনসঙ্গী। স্যার হেসে দেয় আর বলে, ভালোই প্ল্যান করেছো তোমরা। এখন রাত হয়েছে, চলো বাড়ি যাই। পরদিন কাজ শেষ করে রুস্তু মুজাফফরকে বলে, দোস্ত, একটা টাইপরাইটার মেশিন ম্যানেজ করতে পারলে ভালো হতো, তাহলে একসঙ্গে অনেক কবিতা লিখতে পারতাম আমরা। মুজাফফর বলে, তাহলে চলো আমরা স্যারের কাছে যাই, স্যার নিশ্চয় আমাদের হেল্প করবে। তখন রুস্তু বলে, যাকে খুশি করতে কবিতা লিখব, চল আগে তাকে দেখে আসি। এ কথা শুনে মুজাফফর অবাক হয়। মুজাফফর বলে, আরে আমিও সেটা বলতে চাইছিলাম। তারপর দুই বন্ধু চলে আসে সুজানের কলেজে। সেখানে তারা সুজানের দেখা পায়। তখন আবেগে তারা সুজানের সাথে পরিচয় হতে চায়। এ সময় রুস্তু হ্যান্ডশেক করতে সুজানের দিকে হাত বাড়িয়ে দেয়। সুজান হাত মেলাতে একটু ইতস্তত করে। আর ঠিক সেই মুহূর্তে রুস্তুর ভীষণ কাশি শুরু হয়। কাশতে কাশতে রুস্তু মাটিতে অজ্ঞান হয়ে পড়ে। তখন রুস্তুকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রুস্তুর বেডে বসে থাকে বন্ধু মুজাফফর। সকালে তাদের সাহিত্যের প্রিয় স্যার রুস্তুকে দেখতে আসে, আর স্যার সঙ্গে একটা কবিতার বই আনে। বইটি স্যার রুস্তুকে দেয়। রুস্তু বইটি পেয়ে খুব খুশি হয়। তারপর রুস্তু মুজাফফরকে ডেকে কবিতা পড়তে শুরু করে। আর তখনই আবার রুস্তুর সেই ভয়ঙ্কর কাশি আরম্ভ হয়। স্যার রুস্তুকে পানি খাইয়ে শান্ত করে। এরপর স্যার আর মুজাফফর হসপিটাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় পথে তাদের সুজানার সাথে দেখা হয়। সুজান তখন সাহিত্যের শিক্ষক মিস্টার চাঙ্গিলের সঙ্গে নিজে থেকে হ্যান্ডশেক করে। আর ঠিক তখন মুজাফফর সুজানকে বলে, আমি খেয়াল করে দেখেছি তুমি সবার সাথেই নিজ থেকে হ্যান্ডশেক করো, কিন্তু সেদিন আমার বন্ধু রুস্তুর সাথে কেন হাত মেলালে না, বলবে একটু? সুজান কিছুই না বলে বান্ধবীদের নিয়ে সেখান থেকে চলে আসে। তারপর দুই বন্ধু রাতের বেলা যে যার কবিতা লিখতে থাকে।
একদিন মুজাফফর কবিতা নিয়ে সুজানের সাথে দেখা করতে আসে, কিন্তু সুজানকে তখন অন্য একটি ছেলের সাথে নাচতে দেখে মুজাফফর। তখন মুজাফফর সেখান থেকে কিছু না বলে চলে যায়। এদিকে সুজান মুজাফফরকে চলে যেতে দেখে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, আর মুজাফফরকে থামিয়ে দেয় সে। এরপর সুজান তাকে বলে, তোমার বন্ধু আমার সেদিন আচরণে হয়তো কষ্ট পেয়েছে, আমাকে ওর কাছে নিয়ে চলো, আমি হাসপাতালে ওর পাশে বসে ওর আরোগ্য কামনা করব। মুজাফফর ভীষণ খুশি হয়, তার আবেগ যেন আকাশ ছুঁতে চাইছিল। সাথে সাথে সে সুজানকে বলে, আমার বন্ধু এখন অনেকটা ভালো, ও হাসপাতাল থেকে ফিরেছে, তবে এখন সে সমুদ্রের ধারে পাহাড়ের পাদদেশে বসে কবিতা লিখছে, চলো তোমাকে সেখানে নিয়ে যাই। তারপর সুজান মুজাফফরের সাথে রুস্তুর কাছে এসে রুস্তুকে সুস্থ হয়ে ওঠার জন্য হাত বাড়িয়ে অভিনন্দন জানায়। রুস্তু খুশিতে লাজুক হয়ে পড়ে। এরপর তারা তিনজন বন্ধু হয়ে যায় আর সাইকেল নিয়ে ঘুরতে থাকে। অনেক আনন্দ করে তিনজন, আড্ডা দেয় রাস্তার পাশে। গল্প করতে করতে সুজান রুস্তুকে বলে, তুমি আমাকে তোমার খনিতে মাটির নিচে ঘুরতে নিয়ে যাবে? রুস্তু বলে, ঠিক আছে, দেখি কিভাবে তোমাকে নিয়ে যাওয়া যায়। এরপর সুজান দুই বন্ধুর কাছ থেকে বিদায় নেয়, আর বিদায়কালে গাড়ির দরজা থেকে সুজান রুস্তু ও মুজাফফরকে বলে, আগামী সপ্তাহে আমার টেনিস কম্পিটিশন আছে, তোমরা খেলা দেখতে আসলে আমার ভালো লাগবে। দুই বন্ধু তখন খুব খুশি হয়, আর সঙ্গে সঙ্গে তারা প্ল্যান করে টাইপরাইটার মেশিনে কবিতা লিখে ওই দিন খেলা শেষে তারা সুজানকে কবিতা উপহার দেবে। তাহলে মেশিন পাওয়া যাবে কিভাবে? মুজাফফর বলে, আরে বন্ধু, মেশিন ম্যানেজ হয়ে যাবে। ওই দিন রাতে মুজাফফর তার অফিস থেকে একটা টাইপরাইটার মেশিন চুরি করে নিয়ে আসে। এরপর মহা আনন্দে দুই কাব্যপ্রেমিক বন্ধু আয়েশ করে কবিতা লিখতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে টাইপ মেশিনটা বেলকনি থেকে নিচে পড়ে ভেঙে যায়, আর তারা দুজন কেবল চেয়ে চেয়ে দেখতে থাকে। এদিকে সরকারি সম্পত্তি নষ্ট করার দায়ে মুজাফফরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়, আর তখন তার বাবা তাকে ভীষণ বকাঝকা দেয়। মনের কষ্ট ভুলতে সে চলে আসে রুস্তুর কাছে। রুস্তু মুজাফফরকে সান্ত্বনা দেয়। সে বলে, বন্ধু, আমি যক্ষ্মায় আক্রান্ত, আর তোর চাকরি নাই, অর্থাৎ আমরা দুজনই সমস্যায় রয়েছি। এখন সমস্যা নিয়ে চিন্তা না করে চল সুজানের খেলা দেখে আসি। এরপর দুই বন্ধু স্টেডিয়ামে চলে আসে। সেখানে সুজান দারুণ খেলে জিতে যায়। তখন তারা গ্যালারি থেকে সুজানকে অভিনন্দন জানায় আর বলে, সুজান, আগামীকাল কলেজের থিয়েটার রুমে এসো, আমরা একটা মঞ্চনাটকের রিহার্সেল করব। পরদিন সবাই যখন হলে আসে তখন রুস্তু তাদেরকে স্ক্রিপ্ট পড়ে শোনায়। স্ক্রিপ্ট শেষে তারা যখন বাইরে বের হয় তখন সুজানের এক ক্লাসমেট কুরবাক সুজানকে বলে, রুস্তুর যক্ষ্মা, তুমি ওর থেকে দূরে থাকো। সুজান কুরবাককে বলে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি নিজের কাজ করো গিয়ে। এবং পরদিন তারা জঙ্গলে পিকনিকে আসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা খুব ঠাট্টা, আনন্দ, লাফালাফি, দৌড়াদৌড়ি করতে থাকে। আর পিকনিক শেষে রুস্তু ও মুজাফফর বাড়িতে না যেয়ে সোজা তাদের প্রিয় স্যারের কাছে চলে আসে। স্যার বলে, কি ব্যাপার, এই রাতের বেলা মানিকজোড় আমার বাড়িতে কোন মতলবে? দুই বন্ধু তখন স্যারকে বলে, স্যার, আপনার অনুমতি পেলে আজ রাতে আমরা এখানে থাকব এবং আপনার টাইপরাইটারে আমাদের কবিতা টাইপ করব। আজ আমাদের পছন্দের রমণীর সাথে অনেক দারুণ সময় কাটিয়েছি, এজন্য আমাদের মন ভীষণ উৎফুল্ল, আর তাই মাথায় প্রচুর কবিতা করা নাড়ছে। ছাত্রদের কবিতার প্রতি এই উচ্ছ্বাস দেখে স্যার অভিভূত হয় আর বলে, তোমাদের আবেদন মঞ্জুর করা হলো, এই নাও মেশিন আর কাগজ। দুজন ওই ঘরে বসে হৃদয়ের যত অব্যক্ত কথা সব কবিতায় পরতে পরতে সাজাতে থাকে। শুভরাত্রি। তারপর দুই বন্ধু সারা রাত জেগে মনের আনন্দে কবিতা লিখতে থাকে। পরদিন তারা আবার তাদের নাটকের রিহার্সেল শুরু করে। রিহার্সেল চলাকালীন হঠাৎ সেখানে সুজানের বাবা হাজির হয়। তখন রিহার্সেল অফ করে দেয় তারা, আর সুজান তার বাবার কাছে গিয়ে দাঁড়ায়। সুজানের বাবা রাশভারী গম্ভীর লোক। তিনি অত্যন্ত গোমড়া মুখে রুস্তু আর মুজাফফরকে উদ্দেশ্য করে বলে, দেখো ছেলেরা, যক্ষ্মা রোগে অনেক দিন আগে আমি আমার এক বন্ধুকে হারিয়েছি। এজন্য আজ ভালোভাবে বলে যাচ্ছি, তোমরা কেউ আর কখনো সুজানের আশপাশে ঘুরবে না। এরপর যদি তোমাদের কাউকে সুজানের সাথে দেখি তাহলে ফল ভালো হবে না কিন্তু। রুস্তু আর মুজাফফর প্রচণ্ড অপমান বোধ করে। এরপর ভদ্রলোক সুজানকে বাড়িতে নিয়ে আসে
সন্ধ্যায় বন্ধুদের অপমানের কথা ভেবে মুখ ভার করে ব্যালকনিতে দাঁড়িয়ে মায়ের সঙ্গে কথা বলে সুজান। এ সময় তার বাবা এসে তাকে বলে, দেখো সুজান, আমি তোমাকে এই শহরে এনেছি আধুনিক পড়ালেখা শিখে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ওই সব ছোট লোকের বাচ্চাদের সাথে মেশার জন্য নয়। এদিকে রুস্তুর অসুখ আরও বেড়ে যায়। তখন তাকে দূরের একটি দ্বীপের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। যাওয়ার আগে প্রাণের বন্ধু মুজাফফারের কাছ থেকে বিদায় নেয় রুস্তু। আর বিদায় বেলায় সে মুজাফফারের হাতে একটা কবিতা দিয়ে বলে, এটা সুজানকে পৌঁছে দিস দোস্ত। বন্ধু চলে যাওয়াতে একদম নিঃসঙ্গ হয়ে পড়ে মুজাফফার। সারাক্ষণ মন মরা হয়ে থাকে সে, সময় যেন কোনোভাবে কাটতে চায় না তার। আর তাই বসে বসে কবিতা লিখতে থাকে সে। একদিন নিজের একটা কবিতা আর রুস্তুর কবিতা সুজানকে দিতে ডান্স ক্লাবে যায় মুজাফফার। নাচ শেষ করে সুজান মুজাফফারের সাথে কথা বলতে আসে, আর মুজাফফার তাকে সেই কবিতা দুটো দিতে গেলে তখন সেখানে কুরবাত এসে ঝামেলা পাকায়। কুরবাত মুজাফফারকে আজে বাজে কথা বলে। মুজাফফারও কম যায় না, তারা একে অন্যকে মারতে থাকে। অবশেষে তাদের শিক্ষক এসে পরিস্থিতি ঠান্ডা করে। মুজাফফার সুজানকে আর কবিতা দিতে পারে না। বাইরে বেরিয়ে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটতে থাকে মুজাফফার। এদিকে রুস্তু মুজাফফারকে চিঠি পাঠিয়েছে। সমুদ্রের ধারে বসে প্রিয় বন্ধুর চিঠি পড়তে থাকে মুজাফফার। চিঠিতে রুস্তু লিখেছে, হসপিটালে একটা সুন্দরী মেয়ের সাথে আমার কথা হয়। মেয়েটির নাম মেহেদিয়া। সে কবিতা পছন্দ করে। আর তুই সুজানকে আমাদের কবিতা দিতে পেরেছিস? সুজান কার কবিতা পছন্দ করেছে, আমার নাকি তোর বন্ধু? পরের লাইন পড়ার ঠিক আগ মুহূর্তে সেখানে সুজান চলে আসে, আর সুজানের দিকে খেয়াল করতে গিয়ে হাত থেকে চিঠিটি উড়ে পানিতে ভেসে যায়। সুজান সেটা বুঝতে পারে না। সে মুজাফফারকে বলে, সেই চিঠিগুলো দাও, সেদিন যেটা তুমি আমাকে দিতে চেয়েছিলে। মুজাফফার বলে, চিঠিগুলো বাড়িতে রেখে এসেছি, তুমি এখন আসবে জানলে সঙ্গে নিয়ে বের হতাম। এখন আসল কথা শোনো, আমাদের বন্ধু রুস্তু চিঠি পাঠিয়েছে। রুস্তু এখন অনেকটা ভালো আছে। রুস্তুর কথা শুনতেই সুজান মুজাফফারকে বলে, ইস, রুস্তু থাকলে ও আমাকে মাটির নিচে খনি দেখতে নিয়ে যেত। কবে যে রুস্তু ফিরবে আর আমি মাটির নিচে একটু ঘুরতে যাব। কিছুক্ষণ পর সুজান চলে যায়। মুজাফফার বসে ভাবতে থাকে কিভাবে সুজানকে মাটির নিচে খনিতে নিয়ে যাওয়া যায়। ভাবতে ভাবতে মুজাফফার দূরে রোদে শুকাতে দেওয়া খনি শ্রমিকদের পোশাক দেখতে পায়। তখন সে দুটো পোশাক ব্যাগে ভরে পরদিন চলে আসে সুজানের কাছে। তারপর সে সুজানকে তাদের সেই দুটি কবিতা আর পোশাক হাতে দিয়ে বলে, আজ এই পোশাক পরে শ্রমিক সেজে তুমি আর আমি মাটির নিচে খনি দেখতে যাব। সুজান ভীষণ খুশি হয়। তারপর একটি ব্রিজের নিচে তারা দুজন নিজেদের খনি শ্রমিকদের মতো করে সাজায়। এরপর অন্য শ্রমিকদের দলের সঙ্গে খুব সহজে খনিতে প্রবেশ করে তারা। যেতে যেতে একদম মাটির 60 ফুট গভীরে পৌঁছে যায় তারা। এ সময় এক অন্যরকম অনুভূতি অনুভব করে সুজান। কিন্তু কিছুক্ষণ পর শুরু হয় আসল কাহিনী। শ্রমিকদের অপরিষ্কার পোশাক খুলে জমা দিতে বলা হয়। সবাই লাইন করে পোশাক খুলতে থাকে। তখন সব পুরুষের মাঝে নারী হওয়ায় সুজান পোশাক খুলতে পারে না, তাই সে ধরা পড়ে যায়। এরপর তাকে অফিসে বসিয়ে তার বাবাকে খবর দেওয়া হয়। অন্য পাশে মুজাফফার নিস্তব্ধ হয়ে বসে থাকে। একটু পর সুজানের বাবা এসে সুজানকে নিয়ে যায় আর রাগে নিজের মেয়ের গালে থাপ্পড় মারে। আর অন্যদিকে গুন্ডা ভাড়া করে মুজাফফারকেও বেদম মার দেয় সুজানের বাবা। মার খেয়ে রাস্তায় হঠাৎ কাশতে থাকে মুজাফফার। এতটাই কাশি হয় তার যে সে প্রায় মারা যাওয়ার মতো হয়ে পড়ে। কাশির সঙ্গে রক্ত উঠতে থাকে মুজাফফারের। পরীক্ষা করে দেখা যায় তারও যক্ষ্মা হয়েছে। তখন অবস্থা খারাপ দেখে তাকেও সেই দ্বীপের নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। মুজাফফারকে তার শিক্ষক সঙ্গে নিয়ে যায়। এদিকে রুস্তু হসপিটালে বেশ ভালোই সময় কাটাচ্ছে। মুজাফফার পৌঁছালে প্রিয় বন্ধুকে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায় রুস্তু। এরপর তার প্রিয় শিক্ষককে দেখে শ্রদ্ধা আর ভালোবাসায় স্যারকে সম্মান করে আলিঙ্গন করে রুস্তু। তারপর স্যার দুই বন্ধুকে বসিয়ে বিদায় নেওয়ার আগে একটা কথা বলে। স্যার তাদের বলে, হসপিটালের এই অফুরন্ত সময়টা কাজে লাগাবে আশা করি দুই বন্ধু। তোমরা কবিতা লিখতে থাকো, এমন সুযোগ জীবনে আর কখনো পাবে না। এরপর স্যার বিদায় নেয়।
হাসপাতালে দুই বন্ধুর নিয়মিত উপযুক্ত চিকিৎসা চলতে থাকে। এতে তারা দিনে দিনে ভালো বোধ করতে থাকে। একদিন রাতে ব্যালকনিতে দুই বন্ধু বসে আড্ডা দিচ্ছিল। তখন মুজাফফর মাঝের দিনগুলোর সব ঘটনা রুস্তুকে বলে। রুস্তু সেসব শুনে বলে, যাক, আমি না পারলেও তুই সুজানের শখটা পূরণ করেছিস দোস্ত। কিন্তু এখন বল, আমাদের কার কবিতা সুজান পছন্দ করেছে? মুজাফফর বলে, ওই দিন মার খাওয়ার পর আর সুজানের সাথে আমার দেখা হয়নি রে বন্ধু। এরপর রুস্তু মুজাফফরকে একটি ঘরে নিয়ে যায়। সেখানে প্রবেশ করে মুজাফফর চমকে যায়, কেননা ঘরটি টাইপরাইটার মেশিনে ভরা ছিল। আর তখনই মুজাফফর বসে পড়ে একটি মেশিনের সামনে। লেখা শুরু করে কবিতা আর সুজানের কাছে চিঠি। মুজাফফর সুজানকে পরপর 6টি চিঠি লেখে, কিন্তু সেই চিঠিগুলো প্রতিবার ফেরত আসতে থাকে। এতে করে মুজাফফর হতাশ হয়ে পরের চিঠি টাইপ করার পর নিজেই ছিঁড়ে ফেলে। এদিকে গ্রীষ্মকাল শেষ হয়ে শীত এসেছে। চারিদিকে তুষার পড়তে থাকে। রুস্তু আর মেহেদিয়া বরফ নিয়ে খেলা করে। খেলতে খেলতে রুস্তু মুজাফফরকে মনমরা হয়ে বসে থাকতে দেখে তার নিকট এগিয়ে আসে। আর ঠিক তখনই মেহেদিয়া পেটে হাত দিয়ে বসে পড়ে। মেহেদিয়ার হঠাৎ পেটে ব্যথা শুরু হয়। দ্রুত তাকে ধরে নার্সের কাছে নিয়ে যায় তারা। চিকিৎসার পর মেহেদিয়া কিছুটা ভালো হয়। রুস্তু মেহেদিয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তখন ডাক্তার এসে মেহেদিয়াকে রিপোর্ট দেখিয়ে বলে, তোমার আসলে যক্ষ্মা হয়নি, অন্য কোনো রোগ হয়েছে। তবে এই রোগটি যে কী সেটা আমাদের জানা নেই। এমন রোগ আগে কখনো দেখিনি আমি। মেহেদিয়া বিষয়টি কাউকে জানায় না। আর পরদিন সবাই যখন গান শুনছিল, তখন রুস্তু একটি চিরকুট দেয় মেহেদিয়াকে। সেখানে রুস্তু লেখে, আমি তোমাকে ভালোবাসি মেহেদিয়া। মেহেদিয়া তখন সেই চিরকুটে লিখে দেয়, আমি আর বেশি দিন বাঁচব না রুস্তু। সেটা পড়ার পর রুস্তুর মনটা খারাপ হয়ে ওঠে। কিন্তু ভালোবাসার পূজারী রুস্তু হার না মানা এক অদম্য যুবক। তাই সে থেমে থাকে না। আর সেই রাতে গাছ বেয়ে দোতলায় মেহেদিয়ার ঘরে গিয়ে ডেকে তোলে মেহেদিয়াকে। আর তাকে বলে, মেহেদিয়া, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। এই জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। নিজের নিশ্চিত মৃত্যু জেনে কিভাবে এমন মানুষকে ঠকাবে মেহেদিয়া? আর তাই সে নিজের বুকে ব্যথা চেপে রুস্তুকে বলে, আমরা এখানে চিকিৎসা নিতে এসেছি, প্রেম করতে নয় রুস্তু, তুমি ভুলে যাও আমাকে। এর পরদিন মেহেদিয়াকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়, কেননা তার রোগের চিকিৎসা এখানে নেই। মেহেদিয়া চলে যায় আর বারবার পেছন ফিরে রুস্তুকে খোঁজে, কিন্তু কোথাও সে রুস্তুকে দেখতে পায় না। এরপর মনমরা হয়ে জাহাজে উঠে পড়ে মেহেদিয়া। আর তখনই সেখানে রুস্তু হাজির হয়। রুস্তুকে দেখে অবাক হয়ে আবেগপ্লুত হয়ে পড়ে মেহেদিয়া। মেহেদিয়া চলে যাচ্ছে জানার পর বন্ধু রুস্তুর প্রেম যেন হারিয়ে না যায়, সে কারণে মুজাফফর রুস্তুকে নিয়ে হসপিটাল থেকে পালিয়েছে। রুস্তু বলে, মেহেদিয়া, আজ হোক আর কাল হোক, মরতে তো হবেই। তার জন্য নিজের ভালোবাসা থেকে কেন দূরে থাকব? যে কয়দিন বাঁচি সে কয়দিন তো দুজন দুজনকে পাশে পাব। এর কিছুদিন পরেই ধুমধাম পরিবেশে তাদের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান চলাকালীন রুস্তু মুজাফফরকে ডেকে কিছু টাকা দেয় আর বলে, যা বন্ধু, এবার তুই সুজানকে খুঁজে বিয়ে কর। তুই কবিতার জন্য যেমন সাধনা করিস, ঠিক একইভাবে সুজানের জন্য সাধনা করবি। তখন বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে মুজাফফর তাদের সেই স্যারের সাথে দেখা করতে আসে। স্যারের কাছে পৌঁছানোর পর মুজাফফর জানতে পারে যে সুজান এখন আর এখানে থাকে না। রাস্তায় যেতে যেতে স্যার বলে, সুজানকে তার পিতা ইস্তাম্বুল পাঠিয়ে দিয়েছে। এরপর বাড়িতে এসে স্যার সেই পত্রিকা বের করে মুজাফফরকে দেখায়। মুজাফফর দেখে পত্রিকায় তার আর রুস্তুর কবিতা ছাপা হয়েছে। ভীষণ খুশি হয় মুজাফফর। বাড়িতে মুজাফফরকে দেখে তার বাবা মা অবাক হয়। তারা ভাবে তার অসুখ বুঝি সেরে গিয়েছে। তখন মুজাফফর বলে, আসলে কয়েকদিনের জন্য হাসপাতাল থেকে ছুটি নিয়েছি আমি। এরপর মুজাফফর যেদিন ব্যাগপত্র গুছিয়ে বের হতে যায়, সেদিন তার মা তাকে কয়েকটি চিঠি দেয়। চিঠিগুলো হাতে নিয়ে সে দেখে এগুলো সব সুজান পাঠিয়েছে। আর তখন সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। আর চিঠিতে সুজানের ইস্তাম্বুলের ঠিকানা পেয়ে যায় সে। মুজাফফর তখনই রওনা হয় সুজানের সাথে সাক্ষাৎ করতে। ইস্তাম্বুল পৌঁছে মুজাফফর আগে বন্ধু রুস্তুর বাড়িতে যায়। রুস্তুর তখন সময়টা খারাপ যাচ্ছে, পকেটে পয়সা কড়ি খুব কম। তারপর আবার মেহেদিয়া অসুস্থ।
তবুও তারা সুখী। মুজাফফর রুস্তুকে সেই পত্রিকায় তাদের কবিতা প্রকাশের কথা বলে। তখন সবাই খুব খুশি হয়ে আনন্দ করে। আর পরদিন মুজাফফর সুজানের কলেজের সামনে এসে দাঁড়ায়। বারান্দা থেকে সুজান মুজাফফরকে দেখে আনন্দে দৌড়ে আসে আর মুজাফফরকে জড়িয়ে ধরে। এরপর কেউ দেখে ফেলার ভয়ে সুজান আগামীকাল একটা ক্যাফের ঠিকানা দিয়ে মুজাফফরকে সেখানে আসতে বলে সে তখন বিদায় নেয়। মনের আনন্দে বাড়িতে এসে মুজাফফর দেখে মেহেদিয়া পেট ব্যথা সহ্য করতে না পেরে পেটে দড়ি বেঁধে কাতরাচ্ছে। তার শরীরে তাপ বাড়তে থাকে। মুজাফফর ডাক্তার ডাকতে চাইলে মেহেদিয়া বলে রুস্তু ডাক্তার আনতে গেছে, এখনই ও ডাক্তার নিয়ে আসবে। কিন্তু রুস্তু একাই ঘরে ফেরে। সে বলে ডাক্তার এলো না, গতবার টাকা দিতে দেরি হয়েছিল, তাই এবার অগ্রিম টাকা না পেলে সে আসবে না বলে দিয়েছে। আমার কাছে তো টাকা নেই, তাই তাকে দিতে পারিনি। মেহেদিয়া মুখ চেপে ব্যথা সহ্য করে বলে এখন একটু কম ব্যথা। স্বামীকে সে বুঝতে দেয় না যে ব্যথায় তার জীবন প্রায় বের হয়ে যাচ্ছে। পরদিন মুজাফফর সেই ক্যাফেতে সুজানের সাথে দেখা করে। আসলে সুজান মনে মনে মুজাফফরকে ভালোবেসে ফেলেছিল। তারা অনেক গল্প করে। গল্পের মাঝে মুজাফফর সুজানকে বলে, আচ্ছা তোমাকে যে দুটো কবিতা দিয়েছিলাম তার ভেতর কোন কবিতাটি তোমার ভালো লেগেছিল? তখন সুজান খুব সুন্দর করে একটি কবিতা আবৃত্তি করতে থাকে আর কবিতাটি অবাক হয়ে শুনতে থাকে মুজাফফর। এদিকে মেহেদিয়ার জ্বর কোনোভাবেই কমে না। রুস্তু পানি দিতে থাকে। অনেক চেষ্টা করে সে। সারা রাত জেগে মেহেদিয়ার সেবা করে রুস্তু। পরদিন রুস্তু মেহেদিয়াকে নিয়ে সমুদ্রের ধারে যায় আর সেখানে সে মেহেদিয়াকে বলে, কোনো কিছুই চিরস্থায়ী নয় প্রিয়তমা, তবে আমার ভালোবাসা ঠিক ধূমকেতুর মতো। সে হয়তো অল্প সময় থাকবে, কিন্তু যতক্ষণ সময় থাকবে ততক্ষণ উজ্জ্বল হয়ে রবে, এটাই ভালো। এরপর বাড়ি ফিরে মেহেদিয়া মারা যায়। মুজাফফর এসে এ দৃশ্য দেখে খুব কষ্ট পায়, কিন্তু রুস্তু কোনোভাবেই শান্ত হচ্ছিল না। সে অঝরে কাঁদছিল, বারবার আল্লাহকে ডাকছিল আর বলছিল, হে আল্লাহ, আমার অপূর্ণ আত্মা মেহেদিয়াকে দিয়ে দিও। মৃত্যুর পর আমাকে তার সাক্ষাৎ দিও। আমার অপেক্ষা কেবল মেহেদিয়ার জন্য। তখন দুই বন্ধু ঘরের দরজা আটকে লোকজন থেকে দূরে থাকে। কারো সাথে তারা সাক্ষাৎ করে না। এমনকি সুজান অনেক খোঁজ করে রুস্তুর ঠিকানা জোগাড় করে সান্ত্বনা দিতে আসলে তার সাথেও তারা দেখা করে না। উপায় না পেয়ে এক বুক ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে ফিরে যায় সুজান। আর ঘরবন্দি দুই বন্ধু নিজেদের যত দুঃখ বেদনা কষ্ট সব কবিতার মাধ্যমে দেয়ালে লিখতে থাকে। উন্মাদ হয়ে যায় তারা। এক রাতে মুজাফফর রুস্তুকে বলে, জানিস বন্ধু, সেদিন সুজানার কাছে জানতে চেয়েছিলাম কোন কবিতাটি তোমার পছন্দ। ও তোর লেখা কবিতা আবৃত্তি করে শুনিয়েছিল আমাকে। তুই একটা চরম ভাগ্যবান রে দোস্ত। কিন্তু হাই, তখন রুস্তুর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। রক্তবমি করতে থাকে সে, আর তখনই মারা যায় রুস্তু। মুজাফফর একা হয়ে পড়ে। সে রুস্তুর কবরে বসে কেবল ভাবে, আমার জীবনটা মেঘে ঢেকে দিলি রে বন্ধু। আর ফলকে লিখে দেয় কবি রুস্তু। এরপর সেখানে সুজান আসলে মুজাফফর তাকে বলে, জানো সুজান, আমি আর রুস্তু বাজি ধরেছিলাম আমাদের দেওয়া যার কবিতা তুমি পছন্দ করবে সে তোমাকে বিয়ে করবে। এখন আমার বন্ধু নেই, কিন্তু বন্ধুর সঙ্গে করা ওয়াদা চিরদিন মনে রাখবো আমি। সুজান বুঝতে পারে কতটা গভীর বন্ধন মুজাফফর আর রুস্তুর। সুতরাং মুজাফফর কোনোদিনও আমাকে বিয়ে করবে না। তাই সে মুজাফফরকে বিদায় জানিয়ে সেখান থেকে অশ্রুসিক্ত নয়নে ফিরে যায়। এরপর যে সত্যিকারের চরিত্রের উপর ভিত্তি করে এই সিনেমা তৈরি, আমরা তাদের দেখতে পাবো শেষ দৃশ্যে। মেহেদিয়া মারা যাওয়ার বহু বছর পর জানা যায় তার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল। আর সুজান বাকিটা জীবন অবিবাহিত থাকে এবং সাহিত্যের উপর শিক্ষকতা করে। আর তাদের প্রিয় শিক্ষক একজন নামকরা সাহিত্যিক হয়ে যান। অন্যদিকে রুস্তু মেহেদিয়ার মৃত্যুর 16 দিন পর 22 বছর বয়সে মারা যায় এবং মুজাফফর 1946 সালে 26 বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে। তুরস্কের ইতিহাসে এই দুই বন্ধু কবি হিসেবে আজও সকলের কাছে সমাদৃত। ধন্যবাদ সকলকে।